Smoking is injurious to health. Any character influencing, script-based. This is a work of fiction. Any resemblance to actual persons, living or dead or actual events is purely coincidental. Any digital copy of this content leading to piracy is a crime. নমস্কার, আমি দেবদাস আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। আমাদের আজকের গল্প হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা কালো ঘড়ি। হিমাদ্রি কিশোর দাশগুপ্তর জন্ম 1973 সালের কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। বর্তমানে প্রায় সমস্ত শিশু কিশোর পত্রিকায় নিয়মিত লেখক। আমাদের আজকের গল্প আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত কালো ঘড়ি এই বইটি থেকে। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি দেবদাস। শুরু হচ্ছে কালো ঘড়ি। বেশ কড়া মাঞ্জা হয়েছে। খাদু মল্লিক বলে লোকটা যত বড় ঘুড়িবাজ লোক হোক না কেন, তার চাপরাশ সে সহজে কাটতে পারবে না। খাটে বসে পাখার বাতাস খেতে খেতে বেশ আত্মতৃপ্তির সঙ্গে কথাগুলো ভাবলেন ফটিকবাবু। নিঝুম দুপুর, বাইরে কোথাও যেন একটা কাক ডাকছে। মাথার ওপর পাখার মৃদু ঘর ঘর শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই ফটিকবাবুর 3 তলার এই ঘরে। হঠাৎ দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। ভর দুপুরে আবার কি, কোনো সেলসম্যান নাকি? ফটিকবাবু গিয়ে দরজা খুলতেই একপাশে সিঁড়ির অন্ধকার থেকে মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো। আপনি এবারই নতুন ভাড়াটে বুঝি? অসময়ে একটু বিরক্ত করতে এলাম, কিছু মনে করবেন না। ফটিকবাবু দেখলেন সিঁড়ির প্রায় অন্ধকার ঘেঁষে দাঁড়িয়ে আছেন একজন ভদ্রলোক, মাঝ বয়সী, পরনে ধুতি পাঞ্জাবি। তাকে দেখে কোনো অর্থে সেলসম্যান বলে মনে হচ্ছে না। সম্ভবত সিঁড়ি বেয়ে ওপর থেকে নেমে এসে দাঁড়িয়েছেন তিনি। ফটিকবাবু বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক 2 পা এগিয়ে এসে বললেন, আমার নাম অবিনাশ হালদার। আমি ওই ছাদের কোনার ঘরটাতে থাকি। ছাদে আপনি ঘুড়ির মাজা দিচ্ছিলেন। আমার আবার একসময় ঘুড়ি ওড়ানোর বিশাল শখ ছিল জানেন, তাই ভাবলাম একবার আপনার সঙ্গে পরিচয় না হয় করেই আসি। দুদণ্ড কথা বলা কি যাবে আপনার সঙ্গে? ছাদের কোনায় একটা ঘর আছে, সেটা তিনি লক্ষ্য করেছেন। লোকটা তাহলে হয়তো সেখানে সত্যি থাকেন। মাস 3 হলো উত্তর কলকাতার এই 4 তলা পুরনো ফ্ল্যাটটায় ভাড়াটে হিসেবে উঠে এসেছেন ফটিকবাবু। বাড়িটায় অনেক খুপড়ি খুপড়ি ঘর, তবে এখানে যে যার মতো থাকে, কেউ কাউকে বিরক্ত করে না। ফটিকবাবু সকাল 8টায় অফিস বেরিয়ে যান, ফেরেন রাত 8টায়। এ বাড়িতে কারোর সঙ্গেই পরিচয় নেই তার। বাড়ির মালিক অন্যত্র থাকেন। ফটিকবাবু সেখানে গিয়ে ভাড়া মিটিয়ে আসেন। আগন্তুককে ভদ্রলোক বলেই মনে হচ্ছে, কাজেই ফটিকবাবু তাকে নিজে পরিচয় দিয়ে বললেন, আসুন, ঘরে আসুন। ভদ্রলোক ঘরে ঢুকে একটু জড়সড় হয়ে ফটিকবাবুর মুখোমুখি হয়ে একটা চেয়ারে বসলেন। লোকটার মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছাপ আছে। লোকটাকে নিরীহ গোছেরই মনে হলো ফটিকবাবুর। আপনার কি করা হয়? ফটিকবাবু জানতে চাইলেন। ভদ্রলোক বিষণ্ণ হাসি হেসে জবাব দিলেন, আগে একটা মার্চেন্ট কোম্পানিতে চাকরি করতাম, এখন কিছুই করি না। কথাগুলো বলার পর হঠাৎ তার দৃষ্টি পড়ল পাশের টেবিলটার ওপর। ফটিকবাবুর কেনা ঘুড়িগুলো রাখা আছে। ঘুড়িগুলো দেখেই ভদ্রলোক বললেন, আরে চাপরাশ ঘুড়ি যে, বেশ ভালো কিন্তু ঘুড়িগুলো। আমারও খুব প্রিয় ছিল জানেন এই চাপরাশ ঘুড়িগুলো। ঘুড়ির প্রসঙ্গে কেউ কোনো কথা বললে বেশ উৎসাহিত বোধ করেন ফটিকবাবু। তিনি বললেন, কাল তো বিশ্বকর্মা পুজো, ঘুড়ি ওড়াবার দিন, ওড়াবো কাল। জানেন, আমি যখন গ্রামে থাকতাম তখন এটাই ছিল আমার একমাত্র নেশা। লোকে তো আমার নাম দিয়ে দিয়েছিল চাপরাশদা, কেউ কেউ ডাকতো চাপরাশবাবু বলে। কলকাতায় আসার পর অবশ্য বছর 8 আবার ঘুড়ি ওড়াবার সুযোগ হয়নি। দক্ষিণ কলকাতায় যে বাড়িতে থাকতাম, সে ভাড়া বাড়ির ছাদেও এক চিলতে জায়গা ছিল না, আশেপাশে কোনো মাঠও নেই। খুবই মুষড়ে পড়েছিলাম। এ বাড়িটা আমার পছন্দ হয়ে গেল বিরাট ছাদটা দেখে।
কাল মনের সুখে বহুদিন পর ঘুড়ি ওড়াবো। অবিনাশবাবু বললেন, আজকাল তো ঘুড়ি ওড়ানোর শখ তেমন দেখাই যায় না। এখনকার ছেলে মেয়েদের শৈশবটাই কেমন বদলে গেল। তবে বিশ্বকর্মা পুজোর দিন এখনও কিছু ঘুড়ি ওড়ে এ পাড়াতে। বহুদিনের প্রথা বলেই হয়তো এখনও সেটা পুরোপুরি মুছে যায়নি, কিন্তু প্রতি বছরেই আকাশে কেমন যেন ঘুড়ির সংখ্যাটা কমছে। ফটিকবাবু বললেন, আমাদের ছেলেবেলায় ভিডিও গেমস, কম্পিউটার এত সব ছিল না। পিঠে বইয়ের বস্তাও থাকতো না। অবশ্য মাঠও এখন আর নেই বললেই চলে। ছেলে মেয়েদের আর দোষ কি? অবিনাশবাবু এরপর বললেন, এই পাড়াটা তো খুবই পুরনো। ঘুড়ি উড়ানো একসময় এখানে উৎসবের মতো ছিল। বিশ্বকর্মা পুজোর 1 মাস আগে থেকে ঘুড়ি উড়াবার প্রস্তুতি শুরু হয়ে যেত। বিরাট বিরাট ছাদগুলোতে মাঞ্জা দেওয়ার জন্য দখল নেওয়া হতো। কত রকম গোপন ফর্মুলা ছিল সেসব মাঞ্জার। চন্দননগর থেকে কেউ নিয়ে আসতো বেলিয়ারি কাচের মিহি গুঁড়ো, কেউ বা ছুটতো ক্যানিংয়ে কচ্ছপের ডিম খুঁজতে। সে ডিম আবার মাঞ্জায় মেশানোও হতো। একবার কেদার ঘোষ বলে একটা লোক 90টা ঘুড়ি কেটেছিল। পরে শোনা গেল সে নাকি শ্মশান থেকে মানুষের হাড়ের গুঁড়ো এনে মিশিয়েছিল মাঞ্জার সঙ্গে। আর ব্যারিস্টার নরেন মুখুজ্জে, তার নাকি আবার নতুন কেনা অস্টিন গাড়িটাই হেরে বসে গেছিলেন বাজি ধরে ঘুড়ির লড়াইতেই। জানেন, কাল আমিও একটা বাজি ধরেছি ঘুড়ির লড়াইতে। ভদ্রলোক যেন মৃদু চমকে উঠলেন তার কথা শুনে। মানে বাজি ধরাটা যে ঠিক নয় তা আমি জানি, কিন্তু পরিস্থিতি হঠাৎ এমন হলো যে বাজিটা ধরতেই হলো। ফটিকবাবু বললেন, ব্যাপারটা খুলেই বলি। দিন 5 আগে শনিবার দুপুরে অফিস ফেরতা পাড়ার মোড়ে বুড়ো ঘুড়িওয়ালার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুড়ি বাজছিলাম। পাড়ায় আমি নতুন। বুড়োটা আমায় আগে ঘুড়ি কিনতে দেখেন। আমি কত বছর ঘুড়ি ওড়াই, কী ঘুড়ি পছন্দ করি, কেমন লড়াই, এসব জিজ্ঞাসা করছিল লোকটা। কথা প্রসঙ্গে আমি তাকে বলেছিলাম যে, জানেন, আমার ঘুড়ি কেউ কোনোদিন কাটতে পারেনি। কথাটা আমি মিথ্যা বলিনি। ছেলেবেলায় 2-1 বার ছাড়া আমার চাপড়াস কেউ কোনোদিন কাটেনি। কিন্তু বড়োটাকে কথা বলা মাত্রই আমার পেছন থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? আমার ঘুড়িও কেউ কাটতে পারেনি। বিশ্বকর্মা পুজোর দিন একটা লড়াই হবে নাকি? কে কত ঘুড়িবাজ দেখা যাবে। তাকিয়ে দেখি আমার ঠিক পিছনে মাঝবয়সী একজন লোক দাঁড়িয়ে। তার মাথায় কদম ছাট চুল, পরনের রংচঙের শার্ট আর রংচটা জিন্সের প্যান্ট, বোতাম খোলা বুকে সোনার চেনে একটা বাঘ নখের লকেট। লোকটার সঙ্গে আরও কয়েকজন যুবক। আমি তাকাতেই সে লোকটা এরপর হাত জোড় করে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম খাদু মল্লিক, আপনার পাড়াতেই থাকি। লোহা লক্করের কারবার আছে আমার। আপনি তো ওই গলির কোনায় 15 নম্বর বাড়িতে নতুন ভাড়া এসেছেন, তাই না? হয়ে যাবে নাকি ওই দিন ঘুড়ির লড়াই? ঘুড়ির লড়াই অনেকটা প্রাচীন দিনের সাহেবদের ডুয়েল লড়াইয়ের মতো। কেউ আহ্বান করলে তাতে সাড়া না দিলে মান ইজ্জত থাকে না। কাজেই আমি বললাম, আমার আপত্তি নেই, হতেই পারে। খাদু মল্লিক বলে লোকটা এরপর বলল, তবে একটা শর্ত আছে, কিন্তু কিছু নিয়মও থাকবে লড়াইতে। 3 বার খেলা হবে। যে 2 বার ঘুড়ি কাটতে পারবে সে জিতবে। অন্য পক্ষ তাকে 10,000 টাকা দেবে, অর্থাৎ এই খেলায় 10,000 টাকা বাজি। আমার গায়ে জমিদারি রক্ত আছে। ঘুড়ির লড়াইতে বাজি ছাড়া আমি খেলি না। খেলায় বাজি ধরা ঠিক নয়, তাই আমি তাকে বললাম, বাজি ধরে নয়, এমনি লড়াই হতে পারে। খুব বেশি হলে মোড়ের মাথায় আবার খাবো রেস্তোরাঁর মটন বিরিয়ানি বাজি হতে পারে। খাদু মল্লিক শুনে বলল, আচ্ছা, বিরিয়ানি আবার বাজি হলো নাকি? আপনি কি ভয় পেলেন? ট্যাঙ্কে টাকা না থাকলে অবশ্য অন্য কথা। আমি শুনে বললাম, না দাদা, ও টাকা আমার কাছে, কিন্তু বাজি ধরা আমার পছন্দ নয়। লোকটা এরপর দাঁত বার করে হেসে বলল, কেন ঘড়িওয়ালার কাছে মিথ্যা গল্প করছিলেন বাবা? আপনার ঘড়ি নাকি কেউ কাটতে পারে না? এসব গল্প আমার অনেক শোনা আছে। আমি জবাব দিলাম, আমি একদম সত্যি বলছি। নিরাকার হলে আপনি আমার গ্রামে চলুন, লোকেরা কি বলে শুনুন। খাদু মল্লিক বলল,
গ্রামে যেতে আমার বইই গেছে। সাহস থাকলে আমার সঙ্গে বাজিতে নামুন, এলে বোঝা যাবে। আমি চুপ করে রইলাম। তাই দেখে সে বলল, ও বুঝেছি, এই যে বুড়ো, বাবুকে তুমি খোকা লাঠি আর ছোটো ঘুড়ি দাও, খবরদার মাঞ্জা যেন কড়া না হয়, হাত কেটে যাবে। বাবা বিশ্বকর্মার পুজোয় খোকা বাবুদের সঙ্গে ঘুড়ির লড়াই খেলবে। মাঞ্জা লাটাই ঘুড়ির পয়সা বরং তুমি আমার থেকেই নিও। খাদু মল্লিকের শ্যাঙ্গাতরা তার কথা শুনে খ্যাঁ খ্যাঁ করে অসভ্যের মতো হাসতে লাগলো। যার ঘড়ি কোনোদিন সত্যি কেউ কাটতে পারেনি, যে বোম্বাই লাটাই ব্লেডের মতো ধারালো সুতোর মাঞ্জা ছাড়া কোনোদিন ঘড়ি ওড়ায় না, তাকে নিয়ে এমন রসিকতা, এমন বিদ্রূপ! হঠাৎ আমার মাথাটা কেমন বিগড়ে গেল। আমি বলে উঠলাম, ঠিক আছে, কে কত বড় গড়িবাজ বোঝা যাবে, আমি রাজি। আমার কথা কানে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদু মল্লিক আমাকে চমকে দিয়ে পকেট থেকে একটা 100 টাকার বান্ডিল পুরো দোকানের দিকে ছুড়ে দিয়ে আমার উদ্দেশ্যে বলল, আমার আপনার দুজনের টাকাই ওর কাছে জমা থাকবে। আপনার কাছে এখন টাকা না থাকলে কাল পরশু টাকাটা ওকে দিয়ে যাবে। বিশ্বকর্মা পুজোর দিন ঠিক 5টায় আমার ঘড়ি আকাশে উড়বে। মনে রাখবেন, কালো ঘড়ি। আর একটা কথা, কথার খেলাপ আমি করি না, আর অন্য কেউ করলেও আমি তো পছন্দ করি না। আমাকে আর কথা বলার সুযোগ না দিয়ে খাদু মল্লিক এরপর দলবল নিয়ে হাঁটতে শুরু করলো। অগত্যা সোমবার অফিস ফেরত আমিও সেই বুড়োটার কাছে 10,000 জমা রেখে এসেছি। তবে আমি নিশ্চিত খাদু মল্লিক আমাকে হারাতে পারবে না। তবে বাজির টাকাটা আমি কোনো অনাথ আশ্রমকে দান করে দেবো ভেবেছি। অবিনাশবাবুর উদ্দেশ্যে একটানা কথা বলে থামলেন ফটিকবাবু। অবিনাশবাবুর মুখটা তার কথা শোনার পর কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি যেন একটু চিন্তিতভাবে বললেন, খাদু মল্লিক মানে আবার সেই কালো ঘুড়ি? ফটিকবাবু বললেন, আপনি খাদু মল্লিককে চেনেন নাকি? অবিনাশবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, চিনি বই কি। বাজি ধরা ব্যাপারটা ভালো নয়, তবে ধরেই যখন ফেলেছেন তখন আর কি করবেন। তবে খাদু মল্লিক কিন্তু পাক্কা ঘুড়িবাজ লোক, সেও অনেক দিন বাজি হারেনি। আপনার জন্য শুভকামনা রইল। ভদ্রলোক এরপর বললেন, আচ্ছা, আমি এখন আসি, পরিচয়টা সেরে গেলাম আপাতত। আরেকটা কথা, এই বাড়ির ছাদের কার্নিশটা কিন্তু বেশ নিচু, বুঝলেন? একটু সাবধানে ঘুড়ি ওড়াবেন। কথাটা শেষ করে আর দাঁড়ালেন না ভদ্রলোক। ফটিকবাবুকে একটা নমস্কার করে বাইরে সিঁড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন। ফটিকবাবুর মনে হলো লোকটা বেশ অদ্ভুত ধরনের। কেমন হুট করে এলেন, আবার তেমনই হুট করে চলেও গেলেন। বিকালবেলা রোদটা একটু কমলে ফটিকবাবু একবার ছাদে উঠলেন মাঞ্জা দেওয়া সুতো গোটাবার জন্য। তখনই ছাদের কোণে সেই ঘরটার দিকে নজর গেল তার। দুপুরের লোকটা তো বলেছিল সেই ঘরটাতেই থাকে। ঘরটা অবশ্য এখন তালা বন্ধ, হয়তো ভদ্রলোক বেরিয়েছে। মনে মনে ভাবলেন ফটিকবাবু। আজ বিশ্বকর্মা পুজো। ফটিকবাবুর ঘুম ভাঙল পুজো প্যান্ডেলের মাইকের শব্দে। সকাল সকাল স্নান সেরে বাড়ি থেকে বেরিয়ে টানা রিক্সা চেপে তিনি ঠনঠনিয়া কালীবাড়ি পুজো দিতে গেলেন। পুজো দিয়ে বেলা 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরলেন, তখন আকাশের দিকে তাকিয়েই মনটা নেচে উঠল তার। আকাশে ঘুড়ি উঠতে শুরু করেছে, কত রকমের ঘুড়ি, চাপরাশ, চাঁদিয়াল, পেটকাটি, ববকা, লোডশেডিং। নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে আকাশে ছেয়ে যাওয়া নানা রঙের ঘুড়ির খেলা দেখতে লাগলেন ফটিকবাবু। মাঝে মাঝে আশেপাশের বাড়ির ছাদ থেকে বা নিচের গলি থেকে উল্লাসধ্বনি আসছে, ভো কাটা ভো কাটা। কোনো ঘুড়ি হয়তো আকাশ থেকে কেটে নিচে নামতে শুরু করেছে, আর তার সুতো ধরার জন্য পিছু ধাওয়া করেছে ছেলেদের দল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা চাপা উত্তেজনা অনুভব করতে লাগলেন ফটিকবাবু। বিকাল ঠিক 5টায় উড়বে সেই কালো ঘুড়িটা। তার চাপরাশগুলো সুতো লাটাই সব তৈরি করে রেখেছেন তিনি। তার ঘুড়ি কোনো দিন কেউ কাটতে পারেনি। তবুও দুপুরবেলায় খাওয়া সেরে একটা ঘুম দিয়ে যখন তিনি উঠলেন, তখন বিকেল 4টে বাজে। তার সাজ সরঞ্জাম নিয়ে 4:30 নাগাদ ছাদে উঠলেন ফটিকবাবু।
আকাশে এখন খুব একটা বেশি ঘুড়ি নাই, হয় তারা কেটে গেছে বা নিচে নেমে গেছে। 2-4টে ঘুড়ি শুধু ক্লান্ত অবসন্নভাবে আকাশে ভাসছে। ফটিকবাবুর অভিজ্ঞ চোখ বুঝতে পারল ওই সব ঘুড়িতে আর লড়াইয়ের দম নাই। ফটিকবাবুর একবার চোখ গেল ছাদের সেই ঘরটার দিকে। ঘরটা আগের দিনের মতোই তালাবন্ধ, শুধু অন্য একটা বাড়তি জিনিস আজ সেখানে চোখে পড়ল। একটা চাপরাশ ঘড়ি ঘরের দরজার মাথায় লোহার শিকে আটকানো আছে। পুরনো ঘড়ি, হয়তো কোথাও থেকে উঠে এসে আটকে গেছে ওখানে। আকাশের দিকে তাকিয়ে 5টা বাজার অপেক্ষা করতে লাগলেন ফটিকবাবু। ঠিক 5টা, কিন্তু দূরে একটা বাড়ির ছাদের আড়াল থেকে ধীরে ধীরে আকাশে উঠতে শুরু করলো একটা কালো ঘুড়ি। অনেক ঘুড়ি দেখেছেন ফটিকবাবু, কিন্তু অমন মিশমিশে কালো ঘুড়ি তিনি জীবনে দেখেননি। আর কি আশ্চর্য, কালো ঘুড়িটা আকাশে ওঠার সঙ্গে সঙ্গে এই কোণ থেকে সেই কোণ যে কটা ঘুড়ি আকাশে ভাসছিল তাদের মধ্যে একটা প্রচণ্ড চঞ্চলতা শুরু হলো। পরিমরি করে নিচে নামতে শুরু করলো তারা। শুধু সেই কালো ঘুড়িটা মাঝ আকাশের দিকে তরতর করে উঠে যেতে লাগলো। চাপরাশ একবার কপালে ঠেকিয়ে জয় মা বলে সেটাকে আকাশে ওড়ালেন ফটিকবাবু। জয় মা। মাঝ আকাশ দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা, যেন একটা কালো চিল আকাশে ভাসছে। ফটিকবাবুর চাপরাশ পৌঁছে গেল তার কাছে। সেও স্থির হয়ে দাঁড়িয়ে বলল, কিছুটা তফাতে, ঠিক যেন লড়াইতে নামার আগে ঘড়ি দুজন প্রতিপক্ষকে জরিপ করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই লড়াই শুরু হয়ে গেল। কখনো কালো ঘুড়ি ছো মেরে এগিয়ে আসে চাপরাশের দিকে, আবার কখনো ফটিকবাবুর চাপরাশ ধেয়ে যায় কালো ঘুড়িটার দিকে। কিন্তু একজন এগোলেই অন্যজন শাট করে পিছন দিকে সরে আসে, এই পাশ ওই পাশ, ওপর নিচে। প্যাঁচ লাগতে দিচ্ছে না। আকাশটা যেন একটা বিরাট বক্সিং রিং, সেখানে লড়াই করছে 2 বক্সার। কখনো আঘাত করতে এগিয়ে আসে, কখনো বা আঘাত বাঁচাতে সরে আসে। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর কিভাবে হঠাৎ তার প্যাঁচ লেগে গেল দুটো ঘুড়িতে। ফটিকবাবুর টানা মাঞ্জা, তিনি হ্যাঁচকা দিলেন সুতোয়। পরক্ষণেই কালো ঘুড়িটা সুতো কেটে ভাসতে শুরু করলো মাঝ আকাশে। উল্লাসে লাফিয়ে উঠে ছাদের মধ্যে নাচতে শুরু করলেন ফটিকবাবু। তার ঘুড়িটাও ফটিকবাবুর লাটাই ধরা হাতে নাচতে লাগলো মাঝ আকাশে। তবে ফটিকবাবুর নাচ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। কয়েক মুহূর্তের মধ্যেই এই রকমই মিশমিশে আরেকটা কালো ঘুড়ি অসম্ভব ক্ষিপ্রতায় আকাশে আবার উঠতে শুরু করলো। আবার শুরু হলো লড়াই। কালো ঘুড়িটা এবার যেন অনেক সতর্ক, চট করে চাপরাশের কাছে আসছে না। ফটিকবাবুর ঘুড়ি তার কাছে গেলেই সে সরে যাচ্ছে। দুটো ঘুড়ি চোর পুলিশে খেলা শুরু করলো মাঝ আকাশে। সূর্য ঢলতে শুরু করল। একসময় বেশ অধৈর্য হয়ে পড়লেন ফটিকবাবু। কালো ঘুড়িটা কিছুতেই তার কাছে আসছে না। আর এরপরেই তিনি খেয়াল করলেন কালো ঘুড়িটা কেমন যেন নেতিয়ে পড়েছে। খুব ধীরে হাওয়ায় ভাসতে ভাসতে সে নিচে নামছে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য ফটিকবাবু কয়েকবার চাপরাশটাকে তার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু কালো ঘুড়ির কোনো হেলদোল নেই। মাঝ আকাশে সূর্য ডোবার সময় শেষ বিকেলে ঘুড়ির সুতো ভিজলে অনেক সময় ঘুড়িটা ঠিক এমনই হয়ে যায়, ঠিক এমনভাবে নেতিয়ে পড়ে ঘুড়ি। ব্যাপারটা হয়তো তাই। এখন প্যাঁচ লাগিয়ে টান দিলেই ঘুড়িটা ভোকাটটা, এ সুযোগ ছাড়া যাবে না। এই ভেবেই ফটিকবাবু টান দিলেন কালো ঘুড়িটার দিকে। সে ঘুড়ি তখন আরও নেতিয়ে পড়েছে। প্রথম ঘুড়িটা কেটে ফটিকবাবুর আত্মবিশ্বাস তখন তুঙ্গে। তিনি প্যাঁচ লাগালেন ঘুড়িতে, কিন্তু তার পর মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মৃতপ্রায় অবসন্ন কালো ঘুড়িটা হঠাৎই গোত্তা খেয়ে রকেটের বেগে আকাশে উঠে গেল। আর ফটিকবাবু অনুভব করলেন তার লাটাইয়ের সুতোয় টান নেই আর। সুতো ছেড়ে ভাসতে শুরু করেছে তার চাপরাশ। সুতোয় নয়, হাওয়ায় ভাসছে তার চাপরাশ। ব্যাপারটা একটা ফাঁদ ছিল। কাটা পড়েছে ফটিকবাবুর ঘুড়ি। মাঝ আকাশে নাচছে খাঁদু মল্লিকের কালো ঘুড়ি। কিছুক্ষণ হতভম্বভাবে দাঁড়িয়ে রইলেন ফটিকবাবু। তারপর অবশ্যই সুতো নামিয়ে নতুন একটা চাপরাশ যখন তাতে লাগালেন, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গলা। আপনি ভালো ঘুড়ি ওড়ান ঠিকই, কিন্তু ধূর্ততা এই খাদু আপনাকে ঠকালো দেখলেন।
গলাটা শুনে মৃদু চমকে উঠলেন ফটিকবাবু। দেখলেন তার কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন গতকাল দুপুরে সেই ভদ্রলোকটা, অবিনাশবাবু। তিনি এরপর বললেন, প্রথম থেকেই লড়াইটা আমি দেখেছি। প্রথমবার আপনি কালো ঘুড়িটা কাটতে পেরেছিলেন খাদু মল্লিক অসতর্ক ছিল বলে। বারবার ও জিনিস কিন্তু খাটবে না। এ লড়াইটা যেভাবেই হোক সে জিতবে। তিন, লড়াইটা এবার আমাকে দিন। ভদ্রলোকের কথা শুনে ফটিকবাবু বেশ অবাক হয়ে জানতে চাইলেন, লড়াইটা আপনাকে দেবো কেন? দেবেন, কারণ কালো ঘুড়ির সঙ্গে শেষ লড়াইটা আমি লড়ব এই ঘুড়িটা দিয়ে। অবিনাশবাবুর হাতে ধরা রয়েছে ছাদের মাথায় যে চাপরাশটা ছিল সেইটা। ফটিকবাবু বললেন, কিন্তু লড়াই তো আমার সঙ্গে, আপনি লড়বেন কেন? ব্যাপারটা অনৈতিক হবে। তাছাড়া আপনি যদি... তাকে কথা শেষ করতে না দিয়ে অবিনাশবাবু বললেন, কি ভাবছেন আমি যদি হেরে যাই তবে আপনার টাকা যাবে? এই যে 10,000 টাকা আমি আপনার হাতে দিচ্ছি। আর নৈতিকতার ব্যাপার বলছেন, সেটা আপনি পরে বুঝবেন। সম্ভবত অন্য একটা ঘটনা ঘটতে পারে এরপর। দিন, লাটাইটা দিন, সময় বেশি নেই। লোকটার কণ্ঠস্বরে এমন কিছু একটা ছিল যেটা ফটিকবাবু লাটাইটা লোকটার হাতে তুলে দিয়ে বললেন, নিন তবে, আর টাকাটা আপনার কাছে রাখুন। তবে আমি কিন্তু ব্যাপারটার কিছুই বুঝতে পারছি না। লাটাইটা হাতে নিয়ে সেই পুরনো চাপরাশটা সুতোয় বাঁধতে বাঁধতে ভদ্রলোক মৃদু হেসে বললেন, ঠিক বুঝতে পারবেন। আপনি এখন আমার ওই ছাদের ঘরের আড়ালে গিয়ে দাঁড়ান। কোনো পরিস্থিতিতেই আমি যতক্ষণ না বলবো বাইরে বেরোবেন না। আপনি নিশ্চিন্তে থাকুন। খাদু মল্লিকের প্যাঁচ আমি এবার কাটবই। ভদ্রলোকের কথা শুনে কিছুটা বিস্মিতভাবেই তার নির্দেশ মতো সেই ঘরটার আড়ালে গিয়ে দাঁড়ালেন ফটিকবাবু। অবিনাশবাবু যখন ঘুড়ি ওড়ালেন তখন সূর্য ঢলে পড়েছে। ওপরে উঠতে লাগলো তার ঘুড়ি। যেভাবে তিনি লাটাই ধরে সুতো ছাড়তে লাগলেন তা দেখেই ফটিকবাবু বুঝে গেলেন এ লোকটাও পাক্কা ঘুড়িবাজ। কালো ঘুড়ির কাছে পৌঁছে গেল অবিনাশবাবু চাপরাশ। স্থির হয়ে দাঁড়িয়ে আছে কালো ঘুড়িটা। অবিনাশবাবুর ঘুড়িটাও স্থির হলো। এরপর বেশ কয়েকবার ঘুড়ি দুটো নিজেদের নিরাপদ এলাকাতে গোত্তা খেল ঠিকই, কিন্তু আবার নিজের জায়গাতে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, কিন্তু দুটো ঘড়ি একদম স্থির। কেউ যেন আকাশের গায়ে আঠা দিয়ে আটকে রেখেছে ঘড়ি দুটোকে। ঘরটার আড়াল থেকে ফটিকবাবু বুঝে উঠতে পারলেন না কি করতে চাইছে এই দুই ঘড়িবাজ। অবিনাশবাবু তার দিকে পিছন ফিরে চাঁদের আলসের ধারে লাটাই ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এদিকে অন্ধকার নামতে চলেছে। একসময় বেশ অধৈর্য হয়ে ফটিকবাবু ঘরটার আড়াল থেকে বাইরে বেরোতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ল। ছাদের কোনায় কার্নিশ বেয়ে বিড়ালের মতো নিঃশব্দে ছাদে উঠে এলো একজন লোক। তাকে দেখেই চমকে উঠলেন ফটিকবাবু। আরে, এই যে খাদু মল্লিক! তাহলে আকাশে কালো ঘুড়িটা ওড়াচ্ছে কে? ছাদের চারদিকে একবার তাকিয়ে নিয়ে খাদু মল্লিক দুহাত সামনে বাড়িয়ে এরপর পা টিপে টিপে এগোতে লাগলেন ছাদের কিনারে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুর দিকে। অবিনাশবাবু পাথরের মূর্তির মতো আকাশের দিকে তাকিয়ে আছেন। খাদু মল্লিকের চোখ দুটো জ্বলছে, ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা জান্তব হাসি। অবিনাশবাবুকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি। আর মাত্র কয়েকটা পা, তাহলেই খাদু মল্লিক ছুঁয়ে ফেলবে অবিনাশবাবুকে। ঠিক এই সময় অবিনাশবাবু ঘুরে দাঁড়ালেন। তার মুখেও ফুটে উঠেছে একটা দুর্বোধ্য হাসি। তিনি খাদু মল্লিকের উদ্দেশ্যে বললেন, তুমি আসবে আমি জানতাম হে। এসো, আমাকে ধাক্কা দাও। এই তো ছাদের কিনারে দাঁড়িয়ে আছি আমি। এসো এসো। ক্রমশ চওড়া হচ্ছে অবিনাশবাবুর হাসিটা। খাদু মল্লিকের ঠোঁটের হাসিটা মুছে গেল। প্রথমে বিস্ময়ে, তারপর লোকটার মুখমণ্ডলে ফুটে উঠল প্রচণ্ড আতঙ্কের ছাপ। হাত দুটো আপনা থেকেই যেন গুটিয়ে গেল বুকের কাছে।
যেন ভয়ঙ্কর কোনো আতঙ্কে চিৎকার করে ওঠে খাঁদো মল্লিক। তারপরে দরাম করে পড়ে গেল ছাদে। আর এরপর মুহূর্তেই আকাশের দিকে চোখ রেখে অবিনাশবাবু হাতের লাটাই নাড়তে শুরু করেছেন। তার চাপরাশ বাজ পাখির মতো ধেয়ে গেল কালো ঘড়ির দিকে। তাকে পালাবার কোনো সুযোগ না দিয়ে প্যাঁচ লাগিয়ে লাটাইতে একটা হ্যাঁচকা টান দিলেন তিনি। কেটে গেল খাঁদো মল্লিকের কালো ঘড়ি। আশপাশ থেকে শোরগোল শোনা গেল, অর্থাৎ আড়াল থেকে এই লড়াই অনেকে এতক্ষণ দেখছিল। ধীরে সুস্থে তার চাপরাশটাকে নিচে নামালেন। ঠিক এই সময় ঝোপ করে সন্ধ্যা নামল। ছাদের ওপর চিত হয়ে পড়ে আছে খাঁদো মল্লিক। তার চোখ বন্ধ, মুখ দিয়ে একটা গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে। ঠোঁটের কষ বেয়ে চুয়ে পড়ল গ্যাজলা। প্রচণ্ড আতঙ্কে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে খাঁদো মল্লিকের। মাটিতে পড়ে থাকা খাঁদো মল্লিকের সামনে দাঁড়িয়ে ফটিকবাবু আর অবিনাশবাবু। অবিনাশবাবুর মুখে স্পষ্ট হাসির রেখা। তিনি তাকিয়ে আছেন মাটিতে পড়ে থাকা খাঁদো মল্লিকের দিকে। হতবাক ফটিকবাবু অবিনাশবাবুর উদ্দেশ্যে বললেন, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অবিনাশবাবু বললেন, ও ছাদে উঠেছিল আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজিটা জেতার জন্য। ও এই তল্লাটের নাম করা গুন্ডা। শেষ ঘুড়িটা ওর কোনো স্যাঙাতের হাতে দিয়ে এখানে এসেছিল। তারপর আমাকে দেখে। আপনাকে দেখে ওর এই অবস্থা হলো কেন? অবিনাশবাবু কয়েক মুহূর্ত চুপ করে থেকে ঘুড়ির লাটাই ফটিকবাবুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, 5টা বছর আগের কথা। এই একই বিশ্বকর্মা পুজোর বিকেলে ওই ঘুড়িটা দিয়েই ওর সঙ্গে শেষ লড়াইটা হওয়ার কথা ছিল আমার। ওর বাজির ফাঁদে পড়ে গেছিলাম আমি। 20,000 টাকা বাজি, একই রকম বিকাল, একই ঘটনা। প্রথমে আমি ওর ঘুড়ি কাটলাম, তারপরও আমার। ছাদের কিনারে দাঁড়িয়ে আমি যখন এই দ্বিতীয় ঘুড়িতে সুতো বাঁধতে যাচ্ছি, তখন পেছন থেকে হঠাৎ উঠে এসেছিল ছাদে সেই খাঁদো মল্লিক। আমি ওর উপস্থিতি মোটেই টের পাই। আর তারপর থেমে গেলেন অবিনাশবাবু। তারপর কি? তারপর কি? ব্যগ্রভাবে জানতে চাইলেন ফটিকবাবু। ফটিকবাবু চোখ দিয়ে তাকিয়ে শান্ত স্বরে অবিনাশবাবু বললেন, তারপর আবার কি? এই গুন্ডা খাঁদো মল্লিক আমাকে পেছন থেকে ধাক্কা মেরে 4 তলা থেকে নিচে ফেলে দিল। উড়ি ওড়াতে গিয়ে ছাদের কার্নিশ থেকে পা পিছতে দুর্ঘটনায় কারো মৃত্যু অস্বাভাবিক তো নয়। এই ছাদ থেকে একটা ঘুড়ি উঠল, তার কোনো স্যাঙাত কালো ঘুড়ি দিয়ে সেটা কাটল। সবাই দেখল বাজি জিতেছে খাঁদো মল্লিক। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফটিকবাবু নিজের মনে একবার বললেন, 4 তলার ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। আর এরপরেই ফটিকবাবুর কাছে স্পষ্ট হয়ে গেল কেন খুনে গুন্ডা খাঁদো মল্লিকের মতো লোকও ভয় অজ্ঞান হয়ে গেল। ব্যাপারটা বুঝে উঠতেই একটা ঠান্ডা স্রোত যেন ফটিকবাবুর পিঠ দিয়ে নেমে যেতে শুরু করল। তার সামনে এঁকে দাঁড়িয়ে আছে। ফটিকবাবুর হাত থেকে ঘড়ির লাটাইটা খসে পড়ল। পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তিনি। অন্ধকার গাঢ় হয়েছে। এবার যেন কেমন একটা অস্পষ্ট মনে হচ্ছে অবিনাশবাবুর অবয়বটা। ফটিকবাবুর উদ্দেশ্য করে বললেন, ঘুড়িটা আপনি ভালো ওড়ান ঠিকই, কিন্তু খোলা ছাদে একটু সাবধানে ওড়াবেন। এই বলে ধীরে ধীরে অবিনাশবাবু অন্ধকারে মিলিয়ে গেলেন। শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্ত রচিত কালো ঘুড়ি। গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি দেবদাস। ফটিকবাবুর কণ্ঠে অবীক্ষী চ্যাটার্জি এবং অবিনাশবাবুর কণ্ঠে গৌরবচন্দ্র। আজ এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর আরও একটি নিবেদন। পরের সপ্তাহে রাতের রহস্য রেডিও নতুন আরও একটা গল্প নিয়ে প্রস্তুত হবে। ততক্ষণ অবধি শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিওকে। ধন্যবাদ। শুভরাত্রি।